So today we will discuss about the concept of citizenship. আজ আমাদের আলোচনার বিষয় হলো নাগরিক বা ধারণা। নাগরিক বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণকে এবং সেই জনগণ একটা লিগ্যাল বা ফর্মাল আইনের মাধ্যমে সেই দেশের সরকারের কাছে বিধিবদ্ধ অবস্থায় তার আনুগত্য প্রদর্শন করবে এবং সেই আনুগত্য প্রদর্শনের বদল হিসেবে রাষ্ট্র তার বিভিন্ন অধিকার সংরক্ষণ করবে এবং তার দায়িত্ব গ্রহণ করবে। The concept of citizenship is more often seen in the terms of legal and formal status অর্থাৎ citizenship মানে বোঝায় লিগ্যাল এবং ফর্মাল অর্থাৎ বিধিগত, আইনিগত এবং ফর্মাল একটি স্ট্যাটাস that associated with the aspect of specific nationality যেটি একটি বিশেষ নেশন বা ন্যাশনাল জাতীয়তাবাদের ধারণার দ্বারা আহ, গঠিত হবে। Nationality, entitlement, rights, claims, etc. guaranteed by the constitution এবং সেই সেই তার ন্যাশনালিটি তার অধিকার সেগুলো কার দ্বারা গ্যারান্টেড হবে? সেগুলো হবে একটি নির্দিষ্ট সংবিধানের দ্বারা। অর্থাৎ একটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট নাগরিকত্বের ধারণা বলতে একটি ভূখণ্ডের একটি নির্দিষ্ট সংবিধান থাকবে এবং সেই সংবিধান অনুযায়ী সেই যে ভূখণ্ডের জনগণ তাদের সুযোগ সুবিধা এবং তাদের অধিকার রক্ষার দায়িত্ব সেখানে সরকারের হবে। হাউএভার এটা হচ্ছে একটা লিটল কনসেপ্ট বা খালি চোখে দেখলে আমরা সিটিজেনশিপকে এইভাবেই বুঝতে পারি, কিন্তু শুধুমাত্র যে রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে একটি কেবল ফর্মাল এবং লিগেল সম্পর্ক রয়েছে তা নয়, তার বিয়ন্ডও আহ, কিছু পরিমাপ কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু। যেমন, however, the concept of citizenship goes beyond the legal and formal frameworks to denote the substantive memberships in political community. কেবল যে একটি আম, কেবল যে লিগ্যাল এন্ড ফর্মাল ফ্রেমওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়, এটি সাবস্টেন্টেটিভ মেম্বারশিপ অর্থাৎ একটি পলিটিক্যাল কমিউনিটি অর্থাৎ যে রাজনৈতিক রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেই রাজনৈতিক ব্যবস্থায় একটা সাবস্টেন্টেটিভ মেম্বার হিসেবে সে যেন তার অধিকার পায়। এটাও কিন্তু নাগরিকত্বের একটা গুরুত্ব ধারণা। ইট সিগনিফাইজ the specific aspect of relationships among the people who live together in the state অর্থাৎ একটি রাষ্ট্রের মধ্যে একটি স্টেটের মধ্যে বসবাসকারী জনগণের এই স্পেসিফিক রিলেশনটি নাগরিকের পরিচয় হিসেবে আমরা বলতে পারি। এরপর আসছে দ্য মিনিং অফ সিটিজেনশিপ অর্থাৎ সিটিজেনশিপের মানে কি? দ্য ওয়ার্ড সিটিজেনশিপ ইজ derived from the Latin word civics. সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের ধারণা ল্যাটিন শব্দ সিভিস কথাটির থেকে গৃহীত হয়েছে, যাকে যেটি গ্রিক ইকুইভ্যালেন্ট টু পলিটাইজ অর্থাৎ সিভিক্স কথাটি সিটিজেনশিপ কথাটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস থেকে। সিভিস কথাটির গ্রিক অর্থ হলো গ্রিক মানে হলো পলিটাইজ, হুইচ মিনস দ্য মেম্বার অফ দ্য পলিস অফ দ্য সিটি। অর্থাৎ প্রাচীন গ্রিক রাষ্ট্রে যেমন ছোট ছোট পলিস থাকতো এবং সেই পলিসের মধ্যে জনগণ থাকতো। সেই তথ্যসূত্র থেকে আহরণ করেই এই সিটিজেনশিপের কনসেপ্ট আমরা এখন পড়ছি। এটা কি? হুইচ মিনস দ্য মেম্বার্স অফ দ্য পলিস অফ দ্য সিটি অর্থাৎ একটা পলিস বা সিটির যে জনগণ তারাই গ্রিক ইউনানি যুগে তারা সিভিক্স নামে পরিচিত ছিল এবং সেই কনসেপ্ট সেই ধারণা থেকেই উদ্বুদ্ধ হয়ে এখন একটি রাষ্ট্রের যে জনগণ রয়েছে সেই জনগণকে আমরা তার সিটিজেনশিপ হিসেবে আখ্যায়িত করে থাকি। The citizenship is the positions of being vested with rights, duties and privilege of citizens অর্থাৎ কি নাগরিকদের মধ্যে শুধুমাত্র যে কেবল রাইটস থাকবে তাই নয়, শুধুমাত্র অধিকার থাকবে তাই নয়, একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের কিছু ডিউটি বা কর্তব্য রয়েছে যেগুলি তাদের রাষ্ট্রের প্রতি একটি দায়িত্বশীল জনগণ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। Citizenship in a country
a country and is a part of the political, economic, social, religious and cultural diversity of a country. অর্থাৎ কান্ট্রি কি is a part of পলিটিক্যাল কমিউনিটি হবে একজন সিটিজেন, ইকোনমিক্যালি তা একজন রাষ্ট্রের সাথে যোগাযোগ থাকবে, সোশ্যালি থাকবে এবং রিলিজিয়াস কালচারাল ডাইভার্সিটি অফ দ্য কান্ট্রি সমস্ত প্রকার এইসব তথ্যগুলো এইসব বস্তুগুলোর সঙ্গে কিন্তু সামঞ্জস্য বিধান করে চলবে একটা রাষ্ট্রের নাগরিক। ইম্পোর্টেন্ট ডেফিনেশন অর্থাৎ বিভিন্ন চিন্তাবিদরা কিভাবে নাগরিকত্বের ধারণাকে সংজ্ঞায়িত করেছেন সেটি এরপর জানা যাক। ইম্পোর্টেন্ট ডেফিনেশনস কি এরিস্টটল হু হ্যাজ দ্য এরিস্টটলের মতানুযায়ী আমরা যদি এর আগে বলে রাখি যে এরিস্টটলের কথায় সর্বপ্রথম সিটিজেনশিপের ধারণাটি এসেছিল। অর্থাৎ তিনি যে গ্রিক রাষ্ট্র ছিলেন অর্থাৎ সিটিজেন যেমন আমরা লিবারালিজম বা রাইট ইকুয়ালিটির কনসেপ্ট পড়েছি সেগুলো কিন্তু মিডিয়েভেল বা মডার্ন তত্ত্ব হিসেবে আমরা গৃহীত। কিন্তু সিটিজেনশিপের যে ধারণা এটা কিন্তু কোনো মডার্ন ধারণা নয়। এটা কিন্তু প্রাচীন ইউনানি যুগ থেকে অর্থাৎ গ্রিক সময়কাল থেকেই প্রাচীনকাল থেকেই নাগরিকত্বের ধারণা চলে এসেছে। ওই এখানে তাত্ত্বিক এরিস্টটল কি বলেছেন হু হ্যাজ দ্য পাওয়ার টু টেক পার্ট অফ ডেলিভারেট of judicial administrations of any state is, is said by you as to be the citizenship or a citizen of the state অর্থাৎ কি যেখানেই একটি জনগণের ডেলিভারেট ভাবে অর্থাৎ সমানভাবে এবং সমানভাবে তার রাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সংযুক্ত হওয়ার অধিকার গ্রহণ করবে এবং জুডিশিয়াল অর্থাৎ ন্যায় প্রক্রিয়ার প্রশাসনের সঙ্গে নিজেকে সিমিলার হিসেবে দেখতে পারবে সেখানেই কিন্তু আমরা বলবো সেই জনগণ কিন্তু একটা সেই দেশের নাগরিক হিসেবে গণ্য করা যাবে। এটা এরিস্টটলের মতানুযায়ী। গেটেল কি বলেছেন? গেটেলের মতানুযায়ী citizenship is the status of an individual due to which he enjoys civil and political rights in the states and is ready to fulfill the obligations। গেটেলের মতে নাগরিকত্বের ধারণা কি না একটা ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে তার সামাজিক অর্থাৎ সিভিল এবং রাজনৈতিক অধিকার ভোগ করে সেটাই হচ্ছে একটা নাগরিকত্বের ধারণা। ল্যাস্কির মত অনুযায়ী কি সিটিজেনশিপ ইজ কন্ট্রিবিউশনস অফ ওয়ানস ইনস্ট্রাক্টেড জাজমেন্টস টু দ্য পাবলিক গুড যেখানে নাগরিক নিজেদের সুবিধার জন্য এবং নিজেদের লেস্কির কথা অনুযায়ী একটা কথা বলে রাখা দরকার যে লেস্কি বলেছিলেন যে যেখানে একজন ব্যক্তি কিছু দাবি করবে এবং সেই দাবিটা কিন্তু তার নিজের জন্য কেবলমাত্র সেই দাবিটা স্যার নিজের ওপর জন্য হবে না পুরো সমাজের জন্য হবে। অর্থাৎ একজন নাগরিক হিসেবে যদি একটা ব্যক্তি বা একজন ইন্ডিভিজুয়াল কিছু দাবি করে সেই দাবিটা কিন্তু কেবলমাত্র সেই ইন্ডিভিজুয়ালের জন্য নয়। যদি সে নাগরিক হিসাবে তার কোনো অধিকারের দাবি করে তাহলে কিন্তু সেই অধিকার পুরো রাষ্ট্রের নাগরিকের জন্য সে দাবি করবে। কেবলমাত্র যে আমি একজন ইন্ডিভিজুয়াল আমার বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়া হোক সেই হিসেবে কিন্তু সে দাবি করতে পারে না। সে তার দাবিটা হবে পুরো জনগণের পুরো জনগণের জন্য। এটাই হচ্ছে লাস্কির মতন। উইলিয়াম বেওর সেড সিটিজেনশিপ কনসিস্ট ইন দ্য রাইটস অর্ডার টু লয়ালিটিস অর্থাৎ কি সিটিজেনশিপ একটি সিটিজেনশিপ কনসিস্ট ইন দ্য রাইটস অর্ডারিং অফ লয়ালটিস অর্থাৎ একটা রাষ্ট্রের প্রতি জনগণ লয়াল হবে সেই রাষ্ট্রের আনুগত্য প্রদর্শন করবে তবেই আমরা বলবো একটা আদর্শ রাষ্ট্রের আদর্শ জনগণ হিসেবে আত্মপ্রকাশ করেছে সেই সমাজটা। টি.এইচ. মার্শাল একজন বিখ্যাত লিবারেল তাত্ত্বিকও ছিলেন। তিনি কি বলে ডিফাইন সিটিজেনশিপ ইজ দ্য ফুল অ্যান্ড ইকুয়াল মেম্বারশিপ অফ পলিটিক্যাল কমিউনিটি অর্থাৎ কি রাজনৈতিক গোষ্ঠীর টি.এইচ. মার্শালের মতে সিটিজেনশিপ হলো সেটাই যেখানে একটি রাজনৈতিক গোষ্ঠীর মাধ্যমে জনগণ সমান এবং সম্পূর্ণভাবে উম, সামঞ্জস্য বিধান করার অর্থাৎ পার্টিসিপেট করার অধিকার পাবে সেটাই হচ্ছে টি.এইচ. মার্শালের মতানুযায়ী পলিটিক্যাল সিটিজেনশিপ। এরপর দেখে নেওয়া যাক আমাদের যে ইন্ডিভিজুয়াল এবং সিটিজেনশিপ বলতে একজন ব্যক্তি এবং স্টেটের মধ্যে
কি প্রকারের রিলেশন বা সম্পর্ক থাকে। এখানে একটি ছক দেওয়া রয়েছে, একটা চার্ট দেওয়া রয়েছে, যেমন একটা ইন্ডিভিজুয়ালের কর্তব্য কি হবে? ইন্ডিভিজুয়ালের দায়িত্ব হবে ডিউটিজ অ্যান্ড অব্লিগেশন, অর্থাৎ রাষ্ট্রের যে নিয়ম কানুন রয়েছে সেগুলিকে মেনে চলা। এবং রাষ্ট্রকে, অর্থাৎ সিটিজেন অর্থাৎ কি? সিটিজেনের মানেই হলো, সিটিজেনের অর্থই হলো এক, আমরা আমার ওপর শাসন করার দায়িত্ব রাষ্ট্রকে দিচ্ছি, এবং রাষ্ট্র তার তার পরিপ্রেক্ষিতে আমাদের ওপর শাসন করছে এবং আমাদের অধিকার সংরক্ষণ করছে। আমাদের অধিকার সংরক্ষণের সঙ্গে সঙ্গে আমাদের জনকল্যাণমুখী কার্যকর করছে। অর্থাৎ কি, ইন্ডিভিজুয়ালের কর্তব্য কি হবে? মানে সিটিজেনশিপ বলতে বা নাগরিকত্ব বলতে রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে সম্পর্ক কি প্রকার হবে? সম্পর্ক হবে এই প্রকার যে ইন্ডিভিজুয়াল রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করবে, যে ডিউটি রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি বিধিবদ্ধ অবস্থায় কনস্টিটিউশন লেখা আছে, সেই কনস্টিটিউশন ফলো করে চলবে একজন রাষ্ট্র। যদি না করে চলে সেখানে তার শাস্তির ব্যবধানও রয়েছে, সেটিকে তাকে মাথা পেতে নিতে হবে। এবং সেই ডিউটি বা সেই কর্তব্য আনুগত্য প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রের কি দায়িত্ব হবে? রাষ্ট্রের দায়িত্ব হবে তার প্রোটেকশন করা, তার লাইফ, লিবার্টি এবং প্রপার্টিকে সংরক্ষণ করা। এটিই হবে রাষ্ট্র এবং সিটিজেন, নাগরিকের মধ্যে এক প্রকারের সম্পর্ক। এখানে ছকের মধ্যে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। সিভিল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রাইটস, এগুলো সংরক্ষণের দায়িত্ব হবে স্টেটের। এবং ইন্ডিভিজুয়ালের হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ইন্ডিভিজুয়াল? দ্য রোল অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ টু ওবে দ্য to obey the duties and obligations of a state. এরপর আসছে মার্কসিস্ট থিওরি অফ সিটিজেনশিপ, অ্যান্থনি গিডেন্স। অ্যান্থনি অ্যান্থনি গিডেন্স মার্কসিস্ট থিওরি অফ সিটিজেনশিপের ধারণা দিয়েছিলেন। এর আগে বলে রাখি, অ্যান্থনি গিডেন্স কোনো মার্কসিস্ট তাত্ত্বিক ছিলেন না। তিনি একজন স্কলার ছিলেন বা একজন চিন্তাবিদ ছিলেন, যিনি মার্ক্সবাদ মার্কসিস্ট তাত্ত্বিকদের যে লেখা সেগুলোকে অ্যানালাইসিস করে, to analyze Marxist theory or Marxist thinkers, he give a idea how a Marxist thinker define citizenship. অর্থাৎ অ্যান্থনি গিডেন্স কোনো মার্কসিস্ট তাত্ত্বিক ছিলেন না, তিনি মার্ক্সবাদী তাত্ত্বিকদের তত্ত্ব পড়ে তিনি একটি সিটিজেনশিপের ধারণা দিতে দিয়েছিলেন, যে মার্ক্সবাদী তাত্ত্বিকদের মতে বা মার্ক্সবাদ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিক বলতে মার্ক্সবাদী তাত্ত্বিকরা কি বোঝাতে চেয়েছেন। অ্যান্থনি গিডেন্স, তাহলে অ্যান্থনি গিডেন্সের তত্ত্ব অনুযায়ী কি বলেছিলেন, যে মার্ক্সবাদীরা মনে করেন অ্যান্থনি গিডেন্স দ্য চিফ এক্সপোনেন্টস অফ দ্য হিস্টোরি অফ দিস থিওরি। ঠিক আছে, তার বিখ্যাত বই কি, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্থনি গিডেন্সের বই ছিলেন ওয়ার্কস এ কন্টেম্পোরারি ক্রিটিক্স অফ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম 1898 1981 অ্যান্ড দ্য প্রোফাইলস অফ ক্রিটিক্স অফ সোশ্যাল থিওরি। তার দুটো বই ছিলেন, পুস্তক ছিলেন, এ কন্টেম্পোরারি ক্রিটিক অফ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম অ্যান্ড দ্য প্রোফাইল অফ সিটিজেনশিপ ইন সোশ্যাল থিওরি। এই দুটো পুস্তকে তিনি মার্কসিস্ট তত্ত্বকে বিশ্লেষণ করেছিলেন। গিডেন্স has contradicted the Marcel's view on order to bring his own viewpoint. ঠিক আছে? According to this theory, those rights which are connected to the citizens are byproduct of the class conflict. অর্থাৎ আমরা যেহেতু মার্কসিস্ট কনসেপ্টের মূল থিম কি ছিল, the Marxist theorist said that the society is a conflict of two classes, bourgeois and proletariat. অর্থাৎ মার্কসিস্ট তাত্ত্বিকদের মতে যে এই দুটো সমাজে দুই দুই শ্রেণীর মধ্যে বর্গ সংঘর্ষ লেগেই থাকে, একটা হচ্ছে প্রোলেটারিয়েট শ্রেণী, একটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী। তো মার্কসিস্ট তাত্ত্বিক মার্ক্সবাদীদের মতানুযায়ী যারা মিনস অফ প্রোডাকশন এর উপর কন্ট্রোল করবে তারাই কিন্তু প্রকৃত সিটিজেনশিপ এর অধিকার ভোগ করবে। অর্থাৎ যারা পুঁজি
বাদী বর্গ থাকবে, পুঁজিপতি বর্গ থাকবে, তারাই কিন্তু যে সিটিজেনশিপের অর্থাৎ নাগরিকের যে অধিকার, নাগরিকের যে বিশেষ অধিকার, সেই বিশেষ অধিকারগুলো কিন্তু ভোগ করতে পারবে কেবলমাত্র যারা পুঁজিপতি বর্গ রয়েছে তারাই। এই ক্ষেত্রে বাস্তব জগতেও একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন বর্তমানে যদি দেখা হয়, একজন বড় বিজনেসম্যান সে যে প্রকারে নিজের অধিকারকে সংরক্ষিত করতে পারে, একজন একটা নিম্ন বর্ণের বা একটা ইকোনমিক্যালি দিক থেকে লোয়ার সেকশনের মানুষ সেই পরিমাণে তার রাইটস কিন্তু পায় না সিটিজেনশিপের। অর্থাৎ যদি তার বিরুদ্ধে কোনো মামলা, মিথ্যা মামলা করা হয়, সেক্ষেত্রে তাকে হয়তো মিথ্যা মামলা, আমাদের জুডিশিয়াল সেকশন অনুযায়ী, আমাদের জুডিশিয়াল নিয়ম, জুডিশিয়াল আমাদের ন্যায় প্রক্রিয়া এতটাই বিস্তর এবং এতটাই ইকোনমিক্যাল ইকোনমিক্যালি দিক দিয়ে এতটাই উম ইকোনমিক্যালি ডিমান্ড এতটাই বেশি যে একটা যে গরিব বর্গ রয়েছে তাদেরকে তারা কিন্তু ন্যায় প্রক্রিয়া পাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু সেক্ষেত্রে একটা বুর্জোয়া বর্গ তার নাগরিকত্বের যে অধিকার সেটা কিন্তু সে ভোগ করে চলে। তাই মার্কস কিন্তু এই কথাটা বলেছিলেন যে যারা কেবলমাত্র পুঁজিপতি বর্গ হবে তারাই কিন্তু এই নাগরিকত্বের কনসেপ্ট নিয়ে আসবে এবং তারাই কেবলমাত্র নাগরিকত্বের যে অধিকার সেটা কিন্তু ভোগ করবে। The nation, the nation state and violence Gideons argue the contemporary capitalism is different from 19th century capitalism because it has been shaped by the labor movement. এরপর এটি ছিল অ্যান্থনির মতানুযায়ী মার্ক্সবাদী তাত্ত্বিকরা কিভাবে মার্ক্সবাদকে ব্যাখ্যা করেছেন, এটি ছিল অ্যান্থনির কথা। এরপর অ্যান্থনি গিডেন্স তিনি নিজের যে তথ্যটি দিয়েছিলেন সেটা কি বলেছেন, যে কেবলমাত্র যে পুঁজিপতি বর্গই ভোগ করবে সেটা কিন্তু নয়। ক্যাপিটালিজম ইজ ডিফারেন্ট ফ্রম 19th সেঞ্চুরি। এই যে 19th সেঞ্চুরির পর থেকে ক্যাপিটালিজম ক্যাপিটালিস্ট সোসাইটিও কিন্তু একটা জনকল্যাণমুখী কার্যকরের দিকে এগিয়েছে। অর্থাৎ যারা পুঁজিবাদী রাষ্ট্র ছিল সেখানেও কিন্তু আমরা একটা জনকল্যাণমুখী পলিসি গ্রহণ করতে আমরা দেখতে পাই, যেখানে পুঁজিবাদী রাষ্ট্রগুলিও জনকল্যাণমুখী কার্যকর করার ক্ষেত্রে অগ্রসর হতে থাকে। তাই এই যেহেতু জনকল্যাণমুখী কার্যকর করার ক্ষেত্রে অগ্রসর হয়, তাহলে সেখানে কিন্তু লেবার মুভমেন্টের দ্বারা যারা লেবার সেকশন রয়েছে তারাও কিন্তু অধিকার ভোগ করার যে নাগরিকত্বের অধিকার সেটা কিন্তু ভোগ করতে পারবে। এটা বলেছিলেন আহ, Anthony Giddens. So Giddens has brought welfare capitalism in focus, which takes care of the civil rights and the workers. অর্থাৎ যে ওয়েলফেয়ার ক্যাপিটালিজম জনকল্যাণমুখী পুঁজিবাদের ধারণা সেটা কি করেছে, সেটা টেক কেয়ার করে সিভিল রাইটস এবং ওয়ার্কার সেকশনের, অর্থাৎ যে ওয়ার্কার সেকশন অর্থাৎ শ্রমজীবী মানুষ রয়েছে তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেগুলি কিন্তু সংরক্ষণ করে এই ওয়েলফেয়ার ক্যাপিটালিজমের মাধ্যমে। Anthony Giddens revised the Marxist perspective and concluded that citizenship rights can be maintained in liberal framework. অর্থাৎ অ্যান্থনি গিডেন্স কি বলেছিলেন, তিনি মার্ক্সবাদী তাত্ত্বিকদের যে সিটিজেনশিপের ধারণা, সেই সিটিজেনশিপের ধারণাকে একটু আপডেট করে কি বলেছিলেন, সিটিজেনশিপ রাইটস ক্যান বি মেনটেন ইন দ্য লিবারেল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ একটা উদারনীতিবাদী ফ্রেমওয়ার্কের মাধ্যমে নাগরিকত্বের অধিকারকে কিন্তু সংরক্ষণ করা যেতে পারে। লিবারেল থিওরি অফ সিটিজেনশিপ টি.এইচ. মার্শাল। এরপর মার্কসিস্ট থিওরির পর লিবারেল থিওরি আসা যাক। লিবারেল তাত্ত্বিক বা উদারনীতিবাদীদের মতানুযায়ী তারা কিভাবে সিটিজেনশিপ বা নাগরিকত্বের ধারণাকে দেখেছেন। এই তত্ত্বের একজন বিখ্যাত প্রোপোনেন্ট হলেন টি.এইচ. মার্শাল। ইট অলসো নোন অ্যাজ দ্য ইভোলিউশনারি থিওরি অফ সিটিজেনশিপ। এই লিবারেল থিওরি অফ সিটিজেনশিপকে কিন্তু ইভোলিউশনারি থিওরি অফ সিটিজেনশিপ রূপেও জানা যায়। সিভিল রাইট কনস্টিটিউট দ্য ফাউন্ডেশনস অফ সিটিজেনশিপ। লিবারেল তত্ত্ব, আমরা যে লিবারেলিজমের তত্ত্ব পড়ে এসেছি সেখানে প্রধান কোর কনসেপ্টই ছিল ইন্ডিভিজুয়ালকে প্রাধান্য দান, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতাকে প্রাধান্য দান। ঠিক তেমনি এখানে সিভিল রাইটস কনস্টিটিউট দ্য ফাউন্ডেশনস অফ সিটিজেনশিপ, অর্থাৎ যে নাগরিকের অধিকার, ব্যক্তির যে অধিকার, ব্যক্তির ইন্ডিভিজুয়ালের যে রাইটস, সেটিকেই কিন্তু সেন্ট্রাল পিলার হিসেবে টি.এইচ. মার্শাল দেখেছেন সিটিজেনশিপের কনসেপ্ট। অর্থাৎ নাগরিকের মূল বা কোর অধিকার কি হওয়া উচিত,
নাগরিকের কোর অধিকার হওয়া উচিত সিভিল রাইটস, নাগরিকত্বের অধিকার। T.H. Marshall is the chief exponent of the liberal theory of citizenship. T.H. Marshall ছিলেন একজন liberal theory chief exponent. According to Marshall, citizenship is a status which enjoyed by the persons who full members of the community. অর্থাৎ সিটিজেনশিপ স্ট্যাটাস, নাগরিকত্বের যে স্ট্যাটাস, নাগরিকত্বের যে ধারণা, সেটা কেবলমাত্র সেই এনজয় করতে পারে পারসন হু ফুল মেম্বার অফ দ্য কমিউনিটি, যে একজন কমিউনিটির মেম্বার, অর্থাৎ একটা গোষ্ঠীর মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে, সেই কিন্তু নাগরিকত্বের ধারণা লাভ করতে পারে। In his citizenship and social class, Marshall talk about the structure of citizenship. It includes the components. অর্থাৎ তিনি তিন প্রকারের কম্পোনেন্টস এর কথা বলেছিলেন সিটিজেনশিপ। টি.এইচ. মার্শাল কি না, সিভিক সিটিজেনশিপ। সিভিক সিটিজেনশিপ অর্থাৎ কি, গ্যারান্টিজ দ্য রাইটস নেসেসারি ফর ইন্ডিভিজুয়াল ফ্রিডম সাচ এজ the per- uh, liberty, the person freedom of speech through a faith, a religion, to own property। অর্থাৎ কি সিভিক সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপের যে সিভিক ধারণা, নাগরিকত্বের নাগরিকত্বের যে ধারণা রয়েছে, সেখানে তিনি তিন প্রকার অধিকারের কথা বলেছিলেন। যেটা একটা হলো সিভিক সিটিজেনশিপ। সিভিক সিটিজেনশিপের মধ্যে কি থাকবে? থাকবে লাইফ, লিবার্টি, প্রপার্টি এবং ফ্রিডম অফ স্পিচ, থট অফ ফেথ, অর্থাৎ যে প্রপার্টি রাইটস, এগুলো থাকবে সিভিক সিটিজেনশিপের অন্তর্গত। পলিটিক্যাল সিটিজেনশিপের অন্তর্গত কি থাকবে? গ্যারান্টিজ দ্য রাইট অফ পার্টিসিপেট অ্যান্ড এক্সারসাইজ অফ পলিটিক্যাল পাওয়ার ইন দ্য কমিউনিটি বাই ভোটিং অর বাই হোল্ডিং দ্য পলিটিক্যাল অফিস। অর্থাৎ রাজনীতি প্রক্রিয়ার মাধ্যমে একজন নাগরিক হিসেবে, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যেন সে ভোটিং প্রক্রিয়ায়, নির্বাচনে দাঁড়ানোর অধিকার পায়, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পায়, এবং ভোটদানের অধিকারও পায়। সোশ্যাল সিটিজেনশিপ কি বলেছে? গ্যারান্টিজ দ্য রাইট টু পার্টিসিপেট ইন অ্যান অপরচুনিটি স্ট্যান্ডার্ড অফ লিভিং, these rights embodied in the welfare of education system and modern societies। অর্থাৎ সোশ্যাল সিটিজেনশিপের অর্থাৎ নাগরিক, সামাজিক, অর্থাৎ একজন নাগরিক হিসেবে সে সামাজিক কি অধিকার ভোগ করবে? না, সামাজিক অধিকারের মধ্যে সে ভোগ করবে একটা স্ট্যান্ডার্ড লিভিং, যেমন তার একটা স্ট্যান্ডার্ড লিভিং থাকে, অর্থাৎ ভালোভাবে ইকোনমিক্যাল দিক দিয়ে সে যেন বাঁচতে পারে। দ্য রাইট অফ এমবয়েডেড ওয়েলফেয়ার অফ এডুকেশন, যেমন সে ভালো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেতে পারে, এটাই হবে মডার্ন সোসাইটির সোশ্যাল সিটিজেনশিপের অন্তর্গত বিষয়বস্তু। অর্থাৎ টি.এইচ. মার্শাল কি বলতে চেয়েছেন? যে টি.এইচ. মার্শাল যে নাগরিকত্বের ধারণা, সেটিকে তিন ভাগে বিভক্ত করেছেন: সিভিক সিটিজেনশিপ, পলিটিক্যাল সিটিজেনশিপ এবং সোশ্যাল সিটিজেনশিপ। সিভিক সিটিজেনশিপের অন্তর্গত যেসব বিষয়বস্তু, সেগুলো হলো ফ্রিডম অফ স্পিচ, পার্সনস। পলিটিক্যাল সিটিজেনশিপের অন্তর্গত যেসব বিষয়গুলো হলো, সেটা হলো পলিটিক্যাল পাওয়ার ইন দ্য কমিউনিটি, ভোটিং রাইটস, পার্টিসিপেশন, এটসেট্রা। সোশ্যাল সিটিজেনশিপের অন্তর্গত হলো স্ট্যান্ডার্ড লিভিং, ওয়েলফেয়ার, এডুকেশন, এটসেট্রা। Marshall stated that capitalism inevitably involves the inequalities between the social class, while citizenship involves some redistributions of resources because rights which are the shared equal by all। অর্থাৎ ক্যাপিটালিজম সোসাইটিতে ইনইকুয়ালিটির কথা বলেছিলেন, কিন্তু সোশ্যাল ক্লাস দুটো বর্গের মধ্যে ইনইকুয়ালিটি থাকবে, কিন্তু সিটিজেনশিপের কনসেপ্টের মধ্যে লিবারেল তত্ত্ব কি বলেছেন? রিডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, যেখানে কিন্তু রিসোর্সেস গুলিকে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ বন্টনের কথা বলেছেন, এবং বিকজ অফ দ্য রাইটস হুইচ আর শেয়ার্ড বাই ইকুয়ালি টু অল। কেন রিডিস্ট্রিবিউট করবে রিসোর্স? তার কারণ হচ্ছে একটা নাগরিক যেহেতু সমান অধিকার ভোগ করবে, তাই সম্পদের উপরও নাগরিকের সমান অধিকার। রাষ্ট্রের যে সম্পদ রয়েছে সেখানে কিন্তু তার সমান অধিকার রয়েছে, তাই সেই রাষ্ট্রের যে সম্পদ, সেই সম্পদেও কিন্তু সবার মধ্যে যেন সমানভাবে বন্টন অবস্থায় থাকে। কম্পোনেন্ট অফ সিটিজেনশিপ: সিভিক সিটিজেনশিপ, পলিটিক্যাল সিটিজেনশিপ এন্ড সোশ্যাল সিটিজেনশিপ, যেগুলো আমি আলোচনা করলাম। কমিউনিটারিয়ান থিওরি অফ সিটিজেনশিপ। কমিউনিটারিয়ান থিওরি অফ সিটিজেনশিপ এর কে তাত্ত্বিক ছিলেন? হান্না আরেন্ট, মাইকেল ওয়ালজার্স, বেঞ্জামিন বারবার। কমিউনিটারিয়ান
থিওরির মতানুযায়ী কি যে একটা সিটিজেনশিপ কোনো কমিউনিটারিয়ান থিওরি কিন্তু ইন্ডিভিজুয়াল তাত্ত্বিকদের বিপক্ষে গিয়ে বলেছেন সিটিজেনশিপ বা নাগরিকত্বের ধারণা কেবলমাত্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধারণা নয়। সিটিজেনশিপের ধারণা হলো একটি গোষ্ঠীর ধারণা, একটি সমুদায়ের ধারণা। যেখানে একটি যেখানে অধিকার প্রদান করা হবে কোনো ব্যক্তিকে নয় বরং সেই সমুদায়কে বা সেই সম্প্রদায়কে। অ তারা কি বলেছেন? থিওরি ইজ অলসো দ্য রিপাবলিকান থিওরি অফ সিটিজেনশিপ, অর্থাৎ যেখানে একটি প্রজাতান্ত্রিক ব্যবস্থা থাকবে। প্রজাতান্ত্রিক ব্যবস্থায় যেন সবাই ইকুয়াল ভাবে বসবাস করে সেই ঠিক তেমনই যেন তাদের মধ্যে যে ধারণা রয়েছে সেটাও যেন ইকুয়াল হয়। It talks about the citizenship as a citizen participation. According to them, citizens should take active part in the political affairs and states. যেখানে অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করবে। তারপর কি? They identify citizenship as a part of larger community and therefore argue that persons become a citizen of community only when he assimilates himself with the culture, tradition, beliefs, sentiments and community. কমিউনিটেরিয়ান থিঙ্কারদের মতানুযায়ী একজন সিটিজেন একজন নাগরিক, একজন ব্যক্তি তার নাগরিকত্ব ভোগ করতে পারবে যখন সে সেই সমাজের যে কালচার রয়েছে, যে ট্র্যাডিশন রয়েছে সেগুলির মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। তখনই একটা একটা নাগরিকত্ব ধারণা সে ভোগ করতে পারবে। কারণ কমিউনিটারিয়ান থিঙ্কাররা কি বলেছেন যে একটি সমুদায়কে অধিকার দেওয়া হবে, কোনো ব্যক্তিকে নয়। তাহলে সমুদায়ের যেহেতু একটি সমুদায়ে যেহেতু নির্দিষ্ট একটি সংস্কৃতি থাকবে, সেই একটি ভাষা থাকবে, তাই সেই ভাষার পরিপ্রেক্ষিতে তাকে অধিকার প্রদান করা হবে। তাই একটা ব্যক্তি যদি সেই সমুদায়ে নিজেকে অন্তর্ভুক্ত না করতে পারে তাহলে কিন্তু সে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত থেকে যেতে পারে। তাই একজন নাগরিক, একজন ব্যক্তি হিসেবে তার কাজ হবে কি সেই সমুদায়ের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা যাতে করে সে নাগরিকত্বের অধিকার ভোগ করতে পারে। এরপর হচ্ছে ফেমিনিজম, সিটিজেনশিপ। ফেমিনি ফেমিনিজম অ্যান্ড সিটিজেনশিপ অর্থাৎ নারীবাদী তাত্ত্বিকদের মতে সিটিজেনশিপ কি? নারীবাদী তাত্ত্বিকরা সবাইকে যে ইকুয়াল ভাবে দেখা, নাগরিক তত্ত্বে যে সবাইকে সমান অধিকার দেওয়ার কথা বলেছিলেন, সব নাগরিককে সমাধিকার দেওয়ার কথা বলেছিলেন নাগরিকের ধারণায়, নাগরিকত্বের ধারণায়। তারা কি বলেছেন? তারা বলেছেন না, নাগরিকত্ব ফেমিনিজম থিওরি অফ সিটিজেনশিপ বলতে চেয়েছেন যে সবাইকে কিন্তু ইকুয়াল রাইট দেওয়া হলে যে মহিলারা রয়েছেন তাদের কিন্তু স্বার্থ সিদ্ধি হবে না বা তাদের ইমপ্রুভমেন্ট বা এম্পাওয়ারমেন্ট কিন্তু সম্ভব নয়। কেন নয়? তার কারণ হচ্ছে মহিলারা কিন্তু অলরেডি ডেপ্রাইভড রয়েছে। The women are deprived by the men, যেহেতু তাদেরকে সাপ্রেসড করা রয়েছে, the women are suppressed by the men, সাপ্রেসড করা রয়েছে পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা। তাই তারা যদি সবাইকে নাগরিকের ধারণা অনুযায়ী যদি সবাইকে সমান সুযোগ সুবিধার অধিকারী দেওয়া হয়, সেটা দিলেই কিন্তু মহিলাদের এম্পাওয়ারমেন্ট কিন্তু ঘটানো সম্ভব নয়। এর একটি উদাহরণ হিসেবে যদি বলা যায়, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, আমাদের নাগরিকত্বের ধারণা অনুযায়ী সবাই কিন্তু ইকুয়াল ভাবে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ লাভ করতে পারে। সবাই ভোটিং রাইটস রয়েছে এবং সবাই নির্বাচনে দাঁড়ানোর, নারী পুরুষ উভয়েই কিন্তু সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার ভোগ করে। কিন্তু তাও আমরা যদি দেখি আমাদের যে সাংসদ রয়েছে, যে পার্লামেন্টের যে উম আমাদের এমএলএ এমপি রয়েছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি or মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, যদি আমরা সংখ্যায় বিচার করি সেখানে কিন্তু সংখ্যা আমরা দেখব পুরুষদের সংখ্যা কিন্তু মহিলাদের তুলনায় অনেক বেশি। কিন্তু নাগরিকের ধারণায় সবাইকে সমানভাবে অধিকার দেওয়া রয়েছে। কিন্তু
তা সত্ত্বেও মহিলাদের নির্বাচনে অংশগ্রহণের যে ভাগ, সেই ভাগ কিন্তু খুবই কম। এই জিনিসটাই ফেমিনিজম কনসেপ্ট অফ সিটিজেনশিপ হাইলাইট করতে চেয়েছেন। অর্থাৎ কি? যে কেবলমাত্র সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া হলে সিটিজেনশিপ হিসেবে কিন্তু মহিলারা সমান সুযোগ সুবিধা পাবে না। তাই যেহেতু they are suppressed by the main society, so they need some kind of extra push or some kind of extra rights so that they can compare with the main oriented society. অর্থাৎ কি? তাদেরকে কিছু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া দরকার। যেমন বর্তমানে ৩৩% পার্লামেন্টের উম ৩৩% মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে পার্লামেন্টে। এই জিনিসটাই বলে যে নারীবাদিতার থেকে যে তাদের জন্য বাড়তি করে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা থাকা উচিত। তাদের জন্য কিছু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া উচিত। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা যে মেল ওরিয়েন্টেড সমাজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আ এ comparative ভাবে চলতে পারবে না। ঠিক আছে? Feminists have criticized the domination standard of two grounds. কি? They argued the citizenship is a gender blind অর্থাৎ কি একটা লিঙ্গ ব্লাইন্ড মানে লিঙ্গ ভিত্তিক অন্ধত্বতা রয়েছে সিটিজেনশিপের কনসেপ্টের মধ্যে। ঠিক আছে? The space of citizenship identifies only ad women approach while looking for the avenues inclusions not question of maleness অর্থাৎ যে পুরুষতান্ত্রিক সমাজ অলরেডি গঠিত রয়েছে সেটাকে কিন্তু কোয়েশ্চেন করছে না। In the past, women were looked down as incapable carry out the political task অর্থাৎ প্রাচীন সময়ে মহিলাদেরকে ইনক্যাপেবল হিসেবে দেখা যেত যে তারা ইনক্যাপেবল টু ক্যারি আউট পলিটিক্যাল টাস্ক অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা পরিচালনার জন্য মহিলারা কিন্তু যথেষ্ট ক্যাপেবিলিটি নেই এবং সেই ক্যাপেবিলিটি নেই বলেই তাদেরকে সাপ্রেস করা হতো। গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন এটসেট্রা ইট held that they are not eligible to enter into political career or hold the public office. The feminist theorizing citizenship introduced the gender-sensitive dimensions of citizenship, differentiated citizenship and equality. Differentiated citizenship অর্থাৎ একটি পৃথক ভাবে সিটিজেনশিপের ধারণা দেয় এবং ইকুয়ালিটিরও একটি পৃথক ধারণা দেয়। Differentiated equality is against the idea of formal equality which can be considered as the color blindness. Differentiated equality is against the idea of formal equality. যে ডিফারেন্সিয়েটেড পৃথকীকরণ সমানতার ধারণা সেটা কিন্তু ফর্মাল ইকুয়ালিটি অর্থাৎ যে চলে এসেছে যেমন আমরা ইকুয়ালিটির কনসেপ্টে পড়েছি ফর্মাল ইকুয়ালিটি কি বলেছিল যে সবাইকে সমানভাবে সুযোগ সুবিধা দাও কিন্তু সবাইকে সমানভাবে সুযোগ সুবিধা দিলে যারা অলরেডি ডেপ্রাইভড সেকশন রয়েছে সাপ্রেস সেকশন রয়েছে তারা কিন্তু সমান সুযোগ পাবে না তারা কিন্তু অলরেডি ডেপ্রাইভড তাই তাদেরকে কিছু লিটল থ্রাস্ট দিয়ে কিন্তু তাদেরকে যে মেন স্ট্রিম সোসাইটি রয়েছে সেই মেন স্ট্রিম সোসাইটির অন্তর্ভুক্ত করতে হবে তারপর তাদেরকে সমান পথে অগ্রসর হতে পারবে ঠিক তেমনি ডিফারেন্সিয়েটেড ইকুয়ালিটি কনসেপ্ট এগেইনস্ট দ্য আইডিয়া অফ ফর্মাল ইকুয়ালিটি এটা ফর্মাল ইকুয়ালিটির কনসেপ্টের বিরোধিতা করেছেন হুইচ ক্যান বি কনসিডার্ড এজ এ কালার ব্লাইন্ডনেস অর্থাৎ কি যে কালার ব্লাইন্ডনেস মানুষরা কি হয় তারা কিন্তু পৃথক পৃথক কালারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না ঠিক তেমনই বলেছে যে সিটিজেনশিপের যে ধারণা সেই সিটিজেনশিপের ধারণা কিন্তু মহিলা এবং পুরুষের মধ্যে যে বিভেদ রয়েছে যে বিভাজন রয়েছে তাদের পাওয়ার কনসেপ্টের মধ্যে যে বিভিন্নতা রয়েছে সেই বিভিন্নতাকে কিন্তু ডিফারেন্সিয়েটেড করতে পারছে না তাই যদি মহিলাদেরকে কিন্তু নাগরিক হিসেবে কিছু বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন বাড়তি অধিকার দেওয়ার প্রয়োজন on the basis of differentiated equality based on the concept of differentiated citizenship. Differentiated citizenship suggested that universal citizenship is a color blindness
অর্থাৎ যে ইউনিভার্সাল সিটিজেনশিপের ধারণা, যে সিটিজেনশিপ যে সার্বভৌমত্ব, অর্থাৎ নাগরিকত্বের একটা ধারণা সমাজের মধ্যে প্রচলন করে যাব, নাগরিক হিসেবে সবাই সমান এবং সবাইকে সমান অধিকার দেবো, এই ধারণাকে কিন্তু অস্বীকার করেছে নারীবাদী তাত্ত্বিকরা। তারা বলেছেন যে আমরা যেহেতু নারী এবং আমাদের যেহেতু এতদিন ধরে সাপ্রেস করে ডিপ্রেস করে রয়েছে একটা সেকশন মেল ওরিয়েন্টেড সমাজ, পেট্রিয়ার্কি সমাজ, তাই এই পেট্রিয়ার্কি সমাজের বিরোধিতার ক্ষেত্রে বা পেট্রিয়ার্কি সমাজের এম সঙ্গে চোখে চোখ রাঙিয়ে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু বাড়তি সুযোগ সুবিধার প্রয়োজন, এবং সেই বাড়তি সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে উম উম পলিটিক্যাল কমিউনিটির অন্তর্গত করা দরকার, এবং আমরা যে উম এবং যে একটা পুরুষ নাগরিকত্বের অধিকার এবং নারী নাগরিকত্বের অধিকার, মহিলাদের নাগরিকত্বের অধিকার, এই ২ নাগরিকের মধ্যে পৃথকীকরণের মাধ্যমে সমাজকে আ একটি সোজা পথে চালিত করার কথা কিন্তু ফেমিনিস্ট থিঙ্কার অফ সিটিজেনশিপরা বলতে চেয়েছেন। এরপর সবার লাস্টে কনক্লুশনে আসি। সিটিজেনশিপ বিইং টু ওয়ে রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্টেট সিগনিফাইজ, যেটা বললাম, এদিকে থাকবে ইন্ডিভিজুয়াল, এদিকে থাকবে স্টেট। ইন্ডি একদিকে থাকবে ইন্ডিভিজুয়াল, একদিকে থাকবে স্টেট, এবং ইন্ডিভিজুয়ালের কাজ কি হবে? স্টেটের আনুগত্য প্রদর্শন করা, স্টেটের যেসব নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন মেনে চলা, যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালন করা। তার প্রতিশ্রুতি অনুযায়ী স্টেট কি করবে? ইন্ডিভিজুয়ালের, অর্থাৎ একটি ব্যক্তির লাইফ লিবার্টি প্রপার্টি রক্ষা করবে, তার অধিকার রক্ষা করবে, তাকে তার জীবনের সর্বোচ্চ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। তো এই সিটিজেনশিপ এবং স্টেটের মধ্যে এই টাইপের একটা রিলেশন থাকবে। This is the concept of citizenship. You may ask questions in my comment box if you have any kind of doubt. And also, there I want to tell one thing that উম, যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডিফারেন্ট টাইপ অফ সিটিজেনশিপ, এবং তাদের থিঙ্কারদের নাম, এবং তাদের পুস্তকের নাম, এবং তারা কি বলতে চেয়েছেন। This type of question must ask in our exam, set as well as UGC NET.